আমি মারা যাওয়া 6 দিনের মধ্যেই আমার স্বামী নতুন বউ নিয়ে বাসর করছে, আর আমি দূর থেকে তা দেখছি। যে মানুষটা আজ থেকে 7 দিন আগেও এই একই খাটে আমাকে আদর করেছিল, সেই মানুষটি আজ একই খাটে আবার আদর করছে, কিন্তু আমাকে নয়, তার নতুন বিবাহিত স্ত্রীকে। আমি মনে মনে ভাবছি তার পুরুষদণ্ড কতটা শক্তিশালী। এটা অবশ্য আমার চেয়ে বেশি কেউ জানবে না। যেই মেয়েটাকে নিয়ে এখন খাটে বসে আছে, সে হয়তো বা এখনো জানে না, জানবে কিছুক্ষণ পর। তার আগে আপনাদেরকে জানিয়ে দেই কেন আমি মরার পরে আমার স্বামীকে নিয়ে এতটা অবাক হচ্ছি। তার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথম কারণটা হচ্ছে, আমি মারা গিয়েছি মাত্র 7 দিন হলো, এর মধ্যে আমার স্বামী আরেকটা বিয়ে করে তাকে নিয়ে আজকে বাসর করছে, অথচ এখনো আমার কবরের মাটি শুকায়নি। আগে শুনি আমার স্বামী তার নতুন বউকে কি বলছে। এভাবে তাকিয়ে কি দেখছো, আমার স্বামীকে জিজ্ঞেস করলো তার নতুন বউ। আর আমার স্বামী বলল, তোমাকে দেখছি, আমাকে দেখার কি আছে? ভাবছি বিধাতা তোমাকে আমার জন্যই পাঠিয়েছে পৃথিবীতে। কিভাবে বুঝলে? তোমার চোখে চোখ রেখে বুঝেছি। এই কারণে মনে হয় রোদেলা মারা গেছে। তুমি কি তোমার আগের স্ত্রীর জন্য আপসেট? মোটেও না, যা হবার তা হয়ে গেছে। ও যদি বেঁচে থাকতো তাহলে কি আর আমি তোমাকে পেতাম? আমার স্বামীর মুখে কথাটা শুনে আমার পঞ্চ আত্মা কেঁপে উঠল। অথচ এই সানি আমাদের বাসর রাতে আমাকে বলেছিল, আল্লাহ তাআলাকে অসংখ্য ধন্যবাদ, তোমার মতো বউ আমার জন্য নিয়ামত করে পাঠিয়েছেন। নিজেকে অনেক ভাগ্যবতী মনে হচ্ছে, আপনার মতো স্বামী পেয়েছি। আচ্ছা, আজ আমাদের বাসর রাত, এই রাতে তুমি আমার কাছে কি চাও? সারা জীবন যেন আপনার সেবায় নিজেকে উৎসর্গ করতে পারি, এবং আপনার আগে যেন আমার মরণ হয়। মৃত্যুর কথা মুখে আনবে না, কারণ তুমি না থাকলে পৃথিবীতে আমিও থাকতে চাই না। তবুও তো কাউকে না কাউকে আগে চলে যেতে হবে। আমার মা বলে, পতির আগে সতী মরে। তুমি না থাকলে এই পৃথিবীতে আমিও থাকবো না। যেদিন তোমার মরণ হবে সেদিন যেন আমারও মরণ হয়, কারণ তোমাকে ছাড়া এক মুহূর্ত আমি এই পৃথিবীতে থাকতে পারবো না। আমার সেই স্বামী আজ তার নতুন বউকে বলছে তার নতুন বউয়ের জন্ম নাকি তার জন্যই হয়েছে। পৃথিবীর সব পুরুষরা কি এমন? হয়তো বা এমন না। এর মধ্যে দেখলাম আমার স্বামী তার নতুন বউয়ের সাথে প্রথম লেনাদেনা করার জন্য শুয়ে পড়েছে। আমার অনেক কষ্ট হচ্ছে। আপনারা প্রশ্ন করতে পারেন, আমি তো মরে গিয়েছি, তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন? চলুন তাহলে আমার স্বামীর সাথে আমার সংসার জীবনের কিছু নমুনা আপনাদেরকে দেখায়। একদিন আমি ড্রেসিং টেবিলের সামনে বসে মাথায় চিরুনি দিচ্ছিলাম। এমন সময় সানি এসে আমার হাত থেকে চিরুনিটা নিয়ে সে নিজেই আমার চুল চিরুনি দিতে লাগলো। আমি বললাম, মা দেখে ফেললে সমস্যা হবে। কি সমস্যা হবে? আমার বউকে আমি সাজাচ্ছি, তাতে কার কি? সবাই তোমাকে বউ পাগলা ডাকবে, ডাকলে ডাকুক, আমি তো এমনিতেই তোমার পাগল। এত ভালোবাসো কেন? কই আর এত ভালোবাসলাম? আমার তো ইচ্ছে করে তোমাকে ভালোবাসতে বাসতে যেন শেষ হয়ে যায়। তুমি শেষ হয়ে গেলে আমার কি হবে? অন্য একজনকে বিয়ে করে তার সাথে সংসার করবে। আমি সাথে সাথে তার মুখে হাত দিয়ে বললাম, এমন যেন কখনো না হয়। তুমি যেরকম আমাকে পাগলের মতো ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি। এমন সময় আমার শাশুড়ি আসলো। আমরা স্বামী স্ত্রী দুজনে লজ্জা পেয়ে গেলাম। আমার শাশুড়ি এমনিই বোঝারই চেষ্টা করে না, স্বামী স্ত্রী একটা রুমে থাকলে অন্য কেউ রুমে ঢোকার আগে একটু শব্দ করে ঢুকতে হয়। আমার শাশুড়ি এসে বলল, সানি তুই কি সারাদিন বউয়ের আঁচলের তলে বসে থাকবি? বলি, তোর বাবা একটা দোকানে একা একা দোকান করছে, তুই কি একটু দোকানে বসে তোর বাবাকে সাহায্য করতে পারিস না? হ্যাঁ সানি, মা ঠিকই বলেছে, বাবার এখন বয়স হয়েছে। তোমার এখন উচিত বাবার কাছ থেকে ব্যবসা বাণিজ্য বুঝে নেওয়া। বিয়ে করেছে মাত্র 6 মাস, এখনো ভালো করে তোমাকে সময় দিতে পারিনি। এর মধ্যে যদি ব্যবসায়ী ঢুকে যায় তাহলে জীবনটা উপভোগ করব কিভাবে? ছেলেটা আমার লাজ লজ্জার মাথা খেয়েছে। আমি যে তোর মা, তোর কি সে খেয়াল আছে? মা, বাবাও কি আমার মতো বউ পাগল? আমার শাশুড়ি কিছুটা লজ্জা পেল। ছি ছি ছি, তুই দেখছি একেবারেই গেছিস, দোকানে গিয়ে তোর বাবাকে জিজ্ঞেস কর, বলেই আমার শাশুড়ি চলে গেল। আমি বললাম, তোমার কি লজ্জা বলতে কিছু নেই? সানি আমাকে জড়িয়ে ধরে বলল, তোমার মতো বউ যার জীবনে আছে, লাজ লজ্জা কি তার কাছে আসতে পারে? তুমি কি আমাকে পেয়ে হ্যাপি? শুধু হ্যাপি নয়, মহা হ্যাপি। শুধু এটা না, আরেকদিনের একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, তাহলেই বুঝবেন কেন আমি এতটা কষ্ট পাচ্ছি। সেদিন আমি রান্নাঘরে রান্না করার জন্য আলু ছিলছিলাম। আমার অসাবধানতা বশত বটিতে আমার হাত কেটে যায়। পাশ দিয়ে যাচ্ছিল সানি, সে দৌড়ে এসে আমার হাতটি নিয়ে কাটা আঙুলটি মুখে নিয়ে বসে আছে। এমন সময় আমার শ্বশুর আসলো। উনি এসে দেখে উনার ছেলে আমার আঙুল মুখে নিয়ে বসে আছে। আমার শ্বশুর বলল, তোকে না বললাম আমার আজকে খারাপ লাগছে, তুই বাজারে গিয়ে দোকানটা খুলে বস। বাবা, আমি দোকানে যাওয়ার জন্যই বের হচ্ছিলাম, হঠাৎ দেখলাম তোমাদের বউ আঙুল কেটে ফেলেছে, ওর হাত দিয়ে রক্ত ঝরছে। আমি এখন আর দোকানে যেতে পারবো না, কষ্ট করে তুমি দোকানে যাও। বউয়ের আঙুল কেটেছে বলে তুই দোকানে যাবি না? এইটা কোনো কথা হলো? হাতে ব্যান্ডেজ করে দিলে ভালো হয়ে যাবে। তুমি জানো বাবা, ওর হাত কাটলে আমার হৃদয় কেটে যায়, তারপরেও তুমি কোন আক্কেলে এই কথা বললে? ছি সানি, এভাবে বলতে নেই, বাবার মনে কষ্ট পাবে। বাবা বুঝতে পারলো এখন সানিকে হাজার বলেও কাজ হবে না, তাই উনি অসুস্থ শরীর নিয়ে দোকান খুলতে চলে গেলেন। সেদিন আমার একটুখানি হাত কেটেছিল বলে সেই সানি সারাদিন ধরে কেঁদেছিল। সেই সানি আমার মৃত্যুর
6 দিন না যেতেই আবারও বিয়ে করে বাসর করছে। এবার বলি আমার মৃত্যুটা কেন হয়েছিল। চলুন, আমার সাথে গত 6 দিন আগে হাসপাতালে আমার প্রথম বাচ্চা হচ্ছিল। হাসপাতালের বেডে শুয়ে আমি ছটফট করছিলাম। আমার বেডের পাশে টেনশন নিয়ে দাঁড়িয়েছিল আমার শাশুড়ি, আর হাসপাতালের বাইরে দরজার সামনে দাঁড়িয়ে ছটফট করছিল সানি ও আমার শ্বশুর। ডাক্তার আমাকে বিভিন্নভাবে চেক আপ করার পর আমার শাশুড়ির উদ্দেশ্যে বলল, বাচ্চার পজিশন সুবিধার না, ওকে এক্ষুনি অপারেশন করাতে হবে। যা করতে হয় তাই করুন, তবুও যেন মা এবং বাচ্চার কোনো ক্ষতি না হয়। আমার মনে হচ্ছে আপনারা যে কোনো একজনকে বাঁচাতে পারবেন, হয় মা না হয় বাচ্চা। আপনারা সিদ্ধান্ত নিন কাকে বাঁচাবেন। কথাটি শুনে আমার পুরো পৃথিবী কেঁপে উঠল। আমার শাশুড়িও টেনশনে পড়ে গেল। ডাক্তার সাহেব, আমি মরে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু আমার গর্ভের সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। সে কি করে হয়? আপনি বাঁচলে তো ভবিষ্যতে আরো সন্তান জন্ম দিতে পারবেন। আমি কখনোই পারবো না নিজের জীবন প্রদীপ জ্বালাতে গিয়ে আমার সন্তানের জীবন প্রদীপ নিভিয়ে দিতে। অতটা স্বার্থপর আমি হতে পারবো না। আমার আর সন্তানের দরকার নেই। যে সন্তানকে আজকে 9 মাস ধরে পেটে ধরেছি, সেই সন্তানকে পৃথিবীর আলো দেখাতে চাই। আমার কথা শুনে আমার শাশুড়ি ডাক্তারকে বলল, আপনি দয়া করে কথাটি আমার ছেলেকে বলুন। বউ এবং বাচ্চা যেহেতু ওর, তাহলে ওই সিদ্ধান্ত নিক। ডাক্তার কেবিন থেকে বের হয়ে গেল। ডাক্তার বের হওয়ার সাথে সাথে সানি এবং আমার শ্বশুর ডাক্তারকে ঘিরে ধরল। সানি বলল, ডাক্তার সাহেব, রোদেলার কি অবস্থা? বাচ্চার পজিশন সুবিধার না, আপনারা যে কেউ একজনকে বাঁচাতে পারবেন, হয় মা না হয় বাচ্চা। আমার বাচ্চার দরকার নেই, রোদেলাকে বাঁচান। আপনারা একটু কষ্ট করে পেশেন্টের সাথে কথা বলুন। পেশেন্ট কিছুতেই রাজি হচ্ছে না, সে বেঁচে থেকে বাচ্চাকে মেরে ফেলতে। সানি সাথে সাথে বাহির থেকে আমার কাছে আসলো। সানি আমার কাছে আসার সাথে সাথে আমার শাশুড়ি বাইরে চলে গেলেন। সানি আমার হাতটা দুহাত দিয়ে শক্ত করে তার বুকের কাছে নিয়ে বলল, এমন করছো কেন রোদেলা? আমি আবার কি করেছি? তুমি নাকি বলেছো তোমার জীবনের বিনিময়ে যেন তোমার অনাগত সন্তানকে পৃথিবীর আলো দেখাতে। পৃথিবীর সব মায়েরা এটাই তো চাইবে। সানি আমার হাতটা ধরে মুখের কাছে নিয়ে গিয়ে একটা চুমু দিয়ে বলল, পৃথিবীর সব বাবারা যেটা চায় আমিও তো সেটাই চাই। তুমি কি চাও? আমার সন্তান নষ্ট হলে হোক, কিন্তু আমি তোমাকে হারাতে পারবো না। তুমি ছাড়া আমার পৃথিবীটা অর্থহীন। আমি মরে গেলে তো আরেকটা বিয়ে করতে পারবে, তাকে আমার সন্তানটা তুলে দিও, বলিও মায়ের আদরে বড় করতে, তাহলেই তো হয়। চুপ রোদেলা, চুপ। আমি পারবো না তুমিহীন পৃথিবীতে থাকতে। এমন সময় আমার ব্যথাটা বেড়ে গেল। আমি ছটফট করতে থাকি। আমার এমন মুমূর্ষু অবস্থা দেখে সানি ডাক্তারকে ডাকতে থাকে। ডাক্তার, এই ডাক্তার, কোথায় গেলেন আপনি? এমন সময় ডাক্তার এসে বলল, আপনি দয়া করে বাইরে যান, আমরা পেশেন্টকে এক্ষুনি ওটিতে নিয়ে যাচ্ছি। ভাগ্যের কি নির্মম পরিহাস, সেদিন ডেলিভারির সময় আমি এবং আমার বাচ্চা দুজনেই মারা যায়। আমি মরার পর আকাশ থেকে সানির কান্না দেখে নিজেকে ভাগ্যবতী মনে করেছিলাম। ভেবেছিলাম এমন স্বামী কয়টা নারীর ভাগ্যে জোটে। কিন্তু অবাক হলাম গত পরশু, মানে আমার মৃত্যুর 4 দিন পর সানি যখন আমার কবর জিয়ারত করে বাড়ি ফিরলেন, তখন ড্রয়িং রুমে বসা ছিল আমার শ্বশুর এবং শাশুড়ি। আমার শাশুড়ি সানিকে ডাক দিলেন। সানি গিয়ে মা বাবার পাশে সোফার উপরে বসলেন। শোন সানি, যা হবার হয়ে গেছে। আমি আর তোর বাবা সিদ্ধান্ত নিয়েছি তোকে আবারও বিয়ে করাবো। তোর সাথে রোদেলার বিয়ের আগে থেকে একটা মেয়েকে আমার পছন্দ ছিল। মেয়ের বাবা অবশ্য আমার বন্ধু। তুই যদি রাজি থাকিস তাহলে আমি তাকে ফোন করে বলবো এবং যত দ্রুত সম্ভব বিয়েটা করানোর ব্যবস্থা করব। তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো, বলেই সানি উঠে চলে গিয়েছিল। আমি ভেবেছিলাম সানি হয়তোবা তার বাবা মায়ের মুখের উপরে না করেনি, পরে ধীরে সুস্থে না করে দেবে। কারণ আমার বাচ্চা যখন পেটে আসে তার ঠিক 8 মাসের মাথায় একদিন আমি খাটে শুয়েছিলাম। সানি দোকান থেকে এসে রুমে ঢুকেই আমার পেটের উপরে চুমু দিল। তারপর পেটে কান লাগিয়ে শুনতে লাগলো আর বলল, বাচ্চা আমাকে বাবা ডেকেছে। আমি বললাম, তাই বুঝি? তুমি কি বিশ্বাস করো না? ডাকলেও ডাকতে পারি। তখন আমি আনমনা হয়ে সানিকে বললাম, আচ্ছা সানি, শুনেছি অনেক সময় বাচ্চার জন্ম দিতে গিয়ে অনেক মেয়েই মারা যায়। যদি আমিও মারা যাই, তুমি কি আরেকটা বিয়ে করবে? সানি সাথে সাথে আমার মুখ চেপে ধরে বলল, মারা যাওয়ার কথা মুখে আনবে না। আচ্ছা ঠিক আছে, আনবো না, তবুও জানতে ইচ্ছে করছে, যদি মারা যায় তুমি কি আরেকটা বিয়ে করবে? আমি সানির চোখের দিকে তাকিয়ে দেখি তার চোখের কোণে জল চলে এসেছে। কাঁদো কাঁদো গলায় সানি বলেছিল, তোমার স্থান আমি অন্য কাউকে দিতে পারবো না। সেদিন হাজারো যন্ত্রণার মধ্যে সানির মুখে কথাটি শুনে আমি অনেক শান্তি পেয়েছিলাম। আমাকে অবাক করে দিয়ে সানি মেয়ে দেখতে গেল। আমার শ্বশুর শাশুড়িও সানি মেয়ের বাড়িতে গেল। মেয়ের বাবাও আমার শ্বশুর দুজনেই পুরনো বন্ধু। আমার শ্বশুরকে দেখে মেয়ের বাবা সাইফুল সাহেব বলল, দোস্ত, রাস্তায় কোনো সমস্যা হয়নি তো? আরে না, তুই তাড়াতাড়ি তোর মেয়েকে দেখা, আমার আবার বাজারে গিয়ে দোকান খুলতে হবে। জানিস তো আজ হাটবার, তোরও সব নিয়ে চিন্তা করতে হবে না, আমি সব ঠিকঠাক করে রেখেছি। এই বলে মেয়ের বাবা মেয়েকে ডাকতে লাগলো। কই মা বৃষ্টি, নাস্তা প্লেট নিয়ে মেহমানদের সামনে আয়। এরপর দেখলাম মেয়েটি একটা নাস্তার ট্রে হাতে নিয়ে আমার স্বামী এবং শ্বশুর শাশুড়ির সামনে এসে সালাম দিল। আমার স্বামী মেয়েটিকে দেখে অপলকে তাকিয়ে রয়েছে। আমার শাশুড়ি বলল, তোর যদি বৃষ্টিকে
পছন্দ হয় তাহলে আংটি পরিয়ে দেই। দ্বিতীয়বারের মতো আমার ধারণাকে ভুল প্রমাণিত করে আমার স্বামী বৃষ্টির হাতে আংটি পরিয়ে দিল। আর আজ আমার মৃত্যুর 6ষ্ঠ দিনে আমার স্বামীর দ্বিতীয় বাসর রাত। নববধূ বৃষ্টি আমার স্বামীকে বলল, আর কতক্ষণ এভাবে তাকিয়ে থাকবে? রাত তো শেষের দিকে, কিছু কি করবে? আমার স্বামী তখন একগাল হাসি দিয়ে বলল, এমন রসের নদী সামনে থাকলে সাঁতার না দিয়ে কি পারি? বলেই তার নববধূকে ধরে শুয়ে গেল। আমার পক্ষে আর এখানে দাঁড়িয়ে থাকা সম্ভব না, তাই আমি চলে যাচ্ছি। যাওয়ার আগে বলে যাচ্ছি, এই পৃথিবীতে অধিকাংশ স্বামী স্ত্রীর ভালোবাসা স্বার্থের উপর ডিপেন্ড করে। হ্যালো ভিউয়ার্স, রোদেলার কথা কি ঠিক? এই পৃথিবীর অধিকাংশ ভালোবাসাকে স্বার্থের উপর ডিপেন্ড করে। আপনার মতামত কি সেটা কমেন্ট বক্সে লিখে জানান। আপনার কমেন্ট আমরা আগামীকাল দুপুর 2টায় লাইভে এসে পড়ে শোনাবো। গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের সাথেই থাকুন। অসংখ্য ধন্যবাদ।